আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কই আর আপনাদের লোকজন কই? আচ্ছা, তো আমরা শুরু করি নাকি? জি ভাইয়া, মনে হয় আসবে কিনা সবাই। আচ্ছা, তো আজকের যে টপিক সেটা কি? জাতীয়তাবাদের বিকাশ এবং স্বাধিকার আন্দোলন। তো জাতীয়তাবাদের বিকাশটা কি সেটা কি কেউ বলতে পারবেন? কোনো রেসপন্স নাই কারো। আচ্ছা, তো জাতীয়তাবাদটা হচ্ছে কি? নিজের জাতি, ভাষা, সংস্কৃতির প্রতি ভালোবাসা ও অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়াটাই হচ্ছে কি জাতীয়তাবাদ। বুঝতে পারছেন? বা জাতীয়তাবাদ। আমার কথা কি শোনা যায়? একটু জি একটু ভাইয়া। সাড়া দিয়েন, নাহলে বুঝতে পারতেছি না যে আসলে কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা। তো আসলে জাতীয়তাবাদটা কি? নিজের জাতি, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, ঠিক আছে, এবং অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ হয় কি জাতীয়তাবাদ। তো বাঙালির জাতীয়তাবাদের যে ধাপগুলো, মানে আসলে বাঙালি আমাদের যে উপমহাদেশে ভাগ হয়ে যাওয়ার পর আমাদের বাঙালিদের মধ্যে, মানে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে যে একটা জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে, এটা আসলে এটা কিছু ধাপ ছিল। ধাপগুলো হচ্ছে কি কি? একটা হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনটা কি, এটা 1948 সাল থেকে শুরু হয়ে 1952 সাল পর্যন্ত গেছিল। তারপর হচ্ছে 6 দফা, ঠিক আছে, তারপর আগরতলা ষড়যন্ত্র মামলা এবং গণ অভ্যুত্থান এবং 1970 সালে নির্বাচন। এই যে ধাপগুলা পার হয় কি, শেষে আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি, বা আমাদের পুরোপুরি জাতীয়তা যে আমরা বাঙালি সেটা প্রকাশ পেয়েছে। এখন তারপর একটা হচ্ছে কি স্বাধিকার আন্দোলন। এখানে আছে জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন। স্বাধিকার আন্দোলনটা মূলত কি? স্বাধিকার আন্দোলনটা হচ্ছে নিজের অধিকারের দাবি করা, বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার চাওয়াকে স্বাধিকার আন্দোলন বলা হয়। বুঝতে পারছেন? কি নিজের অধিকারের দাবি করা এবং বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার চাওয়াকে কি স্বাধিকার আন্দোলন বলা হয়। তো এই স্বাধিকার আন্দোলনটাই মূলত পরে ধীরে ধীরে কি স্বাধীনতা, আম, কি স্বাধীনতার আন্দোলনে এটা রূপ নিছিল আর কি। আমার কথা কি বোঝা যায়? জি ভাইয়া। এখন আমরা মূল পয়েন্টে আসি। সেটা হচ্ছে, একটা আমি প্রশ্ন এখানে লিখে দিচ্ছি, দেখেন যে 6 দফা, 6 দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন? ঠিক আছে, তো ম্যাগনা কার্টাটা কি, এটা কি জানেন? আসলে ম্যাগনা কার্টাটা কি?
কারো ভাইয়া বলেন। তো ম্যাগনা কার্টাটা হচ্ছে জানি না। এটা হচ্ছে একটা ঐতিহাসিক দলিল, যা 1215 সালে, ঠিক আছে, ইংল্যান্ডের 1215 সালে 17ই জুন ইংল্যান্ডের একজন রাজা এটাকে ইয়া করেন, মানে স্বাক্ষরিত করেন এই দলিলটাকে। ঠিক আছে, এই দলিলটা আসলে, এই দলিলের যে ইয়াটা বিশেষ ইয়া ছিল যে এখানে কি বাঙালির মুক্তির সনদ, তারপর স্বাধিকার আন্দোলন, মানে 6 দফাতে যে ইয়াগুলা ছিল, ঠিক ওই জিনিসগুলাই ম্যাগনা কার্টার দলিলে ছিল। তো ভাইয়া এটা কি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নাকি রচনামূলক? এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। ও আচ্ছা। তো 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন? এখানে দেওয়া আছে ভূমিকাতে, দেখেন ইংল্যান্ডের ইতিহাসে ম্যাগনা কার্টা, এখানে ইংল্যান্ডের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো ইংল্যান্ডের ইতিহাসে ম্যাগনা কার্টা যেমন গুরুত্বপূর্ণ, বাঙালির ইতিহাসও কি এই যে 6 দফা যে আন্দোলনটা, সেটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই 6 দফা থেকেই মূলত বাঙালি আস্তে আস্তে কি বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান এবং সত্যশালী নির্বাচন, এই যে দিকগুলোর দিকে ধাপে ধাপে এগিয়ে গেছিল। তো এখানে একটু পড়ি। তো ম্যাগনা কার্টাকে যেমন ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়, ম্যাগনা কার্টাটাকে কি বলা হয়? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। তেমনি 6 দফা কর্মসূচিকেও কি বাঙালির মুক্তির সনদ বলা হয়। কারণ পাকিস্তান সৃষ্টির পর থেকেই, ঠিক আছে, জাতিসত্তা, বিশেষত পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে কি বিভিন্ন ভাবে, পূর্ব পাকিস্তানের মানুষকে বিভিন্ন ভাবে তারা দমন নিপীড়নের উপর রাখছিল আর কি। তো এই যে দমন নিপীড়নের পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান কি করেন 1966 সালের এটা 5 থেকে 6 ফেব্রুয়ারি ইংল্যান্ডের লাহোরে একটা আওয়ামী লীগের একটা ইয়া হয়েছিল, কি জানি বলে, সম্মেলন হয়েছিল। ঠিক আছে, এই সম্মেলনে শেখ মুজিবুর রহমান সেই 6 দফা দাবিটাকে পেশ করেন। ঠিক আছে, তো 6 দফার যে দাবিগুলো ছিল এগুলো আমরা রচনামূলকে পড়বো। এখানে 6 দফার যে যে মুক্তির, মানে মুক্তির সনদ কেন বলা হয়, সেই বিষয়গুলো আমরা দেখবো। এখন ভূমিকাতে আপনারা লিখবেন যেগুলো একটু আগে যেটা বললাম। এখন বাঙালির মুক্তির সনদ 1 নম্বরে 6 দফা কর্মসূচির গুরুত্বটা আসলে এত কেন, সেটা বিষয়ে একটু আলোচনা করি। একটা হচ্ছে কি বাঙালির মুক্তির সনদ। তো পাকিস্তানি শাসক চক্রে অত্যাচার, নিপীড়ন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে কি 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বা শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এই যে 6 দফাটা, এটা শুধু মানে শুধু একটা ইয়ে নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের, শ্রমিক থেকে শুরু করে মধ্যবিত্ত দিনমজুর, মানে গোটা বাঙালির একটা কি বাংলা স্বাধিকার প্রতিষ্ঠান নিশ্চিতকরণ আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে স্বাধিকার আন্দোলন। স্বাধিকার আন্দোলনটা কি? স্বাধিকার তো একটু আগেই তো বলা হইলো যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক যে ইয়েটা আছে সেটা। তো 6 দফা বাঙালিকে তাদের স্বাধিকার আদায়ে অনুপ্রেরণা জুগিয়েছে। যেসব লক্ষ্য শর্তকে সামনে রেখে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, সেসব লক্ষ্য শর্ত বাস্তবায়িত না হওয়ায় 6 দফা যে দাবিটা, এগুলো কারণ আসলে দেশ ভাগ হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে, মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ঠিক আছে, তো এখানতে ওই লাহোর প্রস্তাবে ছিল যে মুসলিম, তখন ভারতবর্ষে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলা ছিল, সেই সেই অঞ্চলগুলো নিয়ে কি একটা এক একটা আর কি মুসলিম দেশ হবে। ঠিক আছে, কিন্তু এই যে পাকিস্তানিরা কি করছে, লাহোর প্রস্তাবটাকে ওরা ইয়া করে, মানে ওটাকে চেঞ্জ করছে, পরিবর্তন করে শুধু পাকিস্তান নামক একটা রাষ্ট্রের জন্ম দিচ্ছে। এবং এই পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল। তো এর মধ্যে তারপর তো আপনারা তো জানেন যে পশ্চিম পাকিস্তানের মানুষজন সব থেকে বেশি সুবিধা ভোগ করতো সব দিক থেকেই। ঠিক আছে, তো এই যে 6 দফাটা আসলে মূলত
যেটার ভিত্তিতে হয়েছিল যে কি বিভিন্ন রকম কি নিপীড়ন থেকে শুরু করে, ঠিক আছে, তারপর আরো যে ইয়াগুলা মানে অত্যাচার নির্যাতন, ঠিক আছে, এগুলো আর পূর্ব পাকিস্তানের মানুষজন কি সহ্য করতে না, এবং বিভিন্ন অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করা পূর্ব পাকিস্তানের মানুষকে, ঠিক আছে, এগুলার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কি 6 দফাটা পেশ করেন। এবং কি তারপরে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ সুদৃঢ়করণ, 3 নম্বরে আছে। তো 6 দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির জাতীয়তাবাদের একটি ভিত্তি আরো সুদৃঢ় হয়। কারণ এখান থেকে কি বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে আরো যে পদক্ষেপ গুলা আছে, বাঙালি জাতি তখন কি মানে এককভাবে নিছিল আর কি, ঠিক আছে। এবং জি ভাইয়া। উপর ভর করে বাঙালি জাতি 66 এর শিক্ষা আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থানের মতো যে বড় বড় আন্দোলন গুলো আছে, বাঙালি জাতি সবাই একতাবদ্ধ হয়ে সেই আন্দোলন গুলোকে সফল করছিল। আর এটা হচ্ছে 70 নির্বাচন, ঠিক আছে, 70 নির্বাচনে জয়লাভ। এই যে 6 দফা আন্দোলনের মাধ্যমে মূলত কি 70 যে নির্বাচনটা হয়েছিল, তখন আওয়ামী লীগের নেতৃত্বে পুরো পাকিস্তানে যে হয়েছিল, নির্বাচন হয়েছিল পুরো পাকিস্তানে, তখন 367টা মনে হয় যে আসন ছিল, ঠিক আছে। 367টা আসনের মধ্যে 360টায় পায় আওয়ামী লীগ, ঠিক আছে। এটা মূলত 6 দফা যে দাবিগুলা ছিল 6 দফার, এটার ভিত্তিতেই। কারণ সেখানে তো সেখানে কি বাঙালি জাতির যে অধিকার থেকে শুরু করে সবগুলোই এই 6 দফার মধ্যে ছিল। তারপর হচ্ছে স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতা আন্দোলনটা কি 1971 সালের স্বাধীনতা আন্দোলনের কি পেছনে মূলত প্রেরণা দিয়েছে 6 দফা কর্মসূচি। 6 দফার উপর ভিত্তি করেই পূর্বের সকল আন্দোলন সফল হওয়ার পর বাঙালি জাতির আত্মবিশ্বাস আরো সুদৃঢ় হয়। মানে 6 দফার পর যে বাঙালির মধ্যে কি হয়, একটা আত্মবিশ্বাস ফিরে আসে, ঠিক আছে। তারপর কি ফলে তারা পাকিস্তানি সকল প্রকার অন্যায়, অত্যাচার, শাসন ও শোষণের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। এবং 1971 সালের 16 ডিসেম্বর কি পাকিস্তানি কুচক্রীদের হাত থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়। তারপর তো উপসংহারে আপনারা জানেন যে সবগুলার বিষয়বস্তুগুলা নিয়ে কি আপনাকে উপসংহারটা লিখতে হবে। বোঝা গেছে? জি ভাইয়া। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন আছে আপনাদের, এটা 2002 সালে আসছিল। এটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলাটা আসলে কি, ঠিক আছে। এটা এটা ইম্পর্টেন্ট আছে, তবে এটা না পরে আমরা যদি এই যে আগরতলা ষড়যন্ত্রমূলক কারণ ও ফলাফল পড়ি রচনামূলকে, এই প্রশ্নটা পড়লেই আসলে 6 দফা আগরতলা ষড়যন্ত্র মামলার ইয়েটা মানে কারণটা এটা আমরা মানে করতে পারবো, লিখতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে আগরতলা জি ভাইয়া। ষড়যন্ত্র মামলার ফলাফলটাই কারণ এবং ফলাফলটা পড়বো। এখন আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে 6 দফা কি এবং এর ধাপগুলো লেখো, এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো 6 দফাটা আসলে কি, এটা একটু আগে যেটা বললাম যে 6 দফাটা মূলত শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন কত সালে, 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি। কিন্তু এটা কিন্তু 6 দফা যে একটা দিবস আছে, সেটা মূলত পালন করা হয় কত সালে জানা, সরি, কয় তারিখ, জুনের 7 তারিখে। কারণটা হচ্ছে এই যে 6 দফার 5 থেকে 6 তারিখে উত্থাপন করার পর এটাকে একটা কি করা হয়, একটা মানে লিপিবদ্ধ করা একটা বইয়ের মধ্যে। এই লিপিবদ্ধ করার পর 7ই জুন এটা ভাবে মানে আনুষ্ঠানিক ভাবে এই যে 6 দফার পক্ষে একটা আন্দোলন শুরু হয়, ঠিক আছে।
তো এই 7ই জুন মূলত 6 দফা যে দিবসটা এটা পালন করা হয়। তো এখন দেখেন এখানে 6 দফার যে ভূমিকাটা পড়ে নিয়েন, ভূমিকা আপনারা যদি ওই যে 6 দফা কি এবং 6 দফার কারণ ম্যাগনা কার্টা বলা হয় কেন, এটার যদি আপনি যদি ভূমিকাটা পড়েন তাহলে এই যে 6 দফা কি এটারও ভূমিকা হয়ে যাবে। তারপর হচ্ছে 6 দফাটা কি আসলে, এটা বিষয়ে একটু বলবো যে 6 দফা দেখতে পাচ্ছেন আপনার বোর্ডে। জি ভাইয়া। এখন হচ্ছে 6 দফা, এই যে এখানে লেখা আছে। তো 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তান লাহোরে কি বিরোধী দলগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে কর্মসূচি ঘোষণা করেন সেটাই মূলত হচ্ছে 6 দফা। তারপর কি বাংলাদেশ সৃষ্টির পিছনে তথা পাকিস্তানি আমলে, ঠিক আছে, বাঙালি সংগ্রামের ইতিহাসে যে কয়টি আন্দোলনের নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে তার মধ্যে শেখ মুজিবুর রহমানের 6 দফা হচ্ছে অন্যতম। 6 দফার দাবিটা কি ছিল? বাঙালিদের প্রাণের দাবি ছিল, ঠিক আছে। কারণ এখানে শুধু এখানে জনমানুষের কথা বলা হয়েছে এই দাবির মধ্যে, কৃষক থেকে শুরু করে বাংলাদেশের সকল পর্যায়ে, তৎকালীন পূর্ব পাকিস্তান সকল পর্যায়ের মানুষের অধিকারের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো একটু আগে যেটা বললাম যে লাহোর প্রস্তাবের যে মূল যে ইয়াটা ছিল সেটা ছিল মুসলিম প্রধান অঞ্চল সমূহ নিয়ে একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হবে। কিন্তু পরবর্তীতে কি হয় সেটা এক ঘৃণ্যতম ষড়যন্ত্রের মাধ্যমে কি এই যে প্রস্তাবটা এটা সংশোধন করা হয়। সংশোধন করার ফলে কি পাকিস্তান নামক একটা রাষ্ট্রের জন্ম হয়। কারণ এটা তো যেহেতু এটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই হয়েছিল, পাকিস্তান নামক একটা রাষ্ট্রের, এই পাকিস্তানের মধ্যে তখন আমরা আবার ভাগ হয়ে গেছি। একটা হচ্ছে কি পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো যেই সুযোগ সুবিধাগুলা পশ্চিম পাকিস্তানের মানুষ পাওয়ার কথা ছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষেরও পাওয়ার কথা ছিল, কারণ দেশ তো ছিল একটা। কিন্তু তা না করে আমরা নানা কি বৈষম্যের শিকার হতাম, বুঝতে পারছেন? তো বৈষম্যের শিকার হওয়ার পর এই যে কি বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার শিকার হওয়ার পর কি এই 6 দফাটা যখন আসলো, তাও এখানে একটা কথা হচ্ছে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল ঠিকই, তাও বাঙালি খুশি ছিল আর কি। তবে স্বাধীন পূর্ব পাকিস্তানকে তথা পূর্ব বাংলাকে আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হতো। মানে আঞ্চলিক স্বায়ত্তশাসন বুঝেন তো নাকি? মানে পূর্ব পাকিস্তানের গুলা একটা রাষ্ট্রীয় ইয়া থাকবে। আমার কথা কি বোঝা যায়? এখানে ধরেন জি ভাইয়া। কেন্দ্রীয় একটা সরকার থাকবে, ঠিক আছে। যেমন ভারতের সিস্টেমটা, ওদের একটা কেন্দ্রীয় সরকার আছে, ঠিক আছে, এবং ওদের যে রাজ্যগুলো আছে প্রত্যেকটা রাজ্য অথবা প্রদেশে, ঠিক আছে, যেমন পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী আছে, অন্যান্য প্রত্যেকটা কি রাজ্যগুলোর একটা মুখ্যমন্ত্রী থাকে, ঠিক আছে। কেন্দ্রের ওদের যে সবগুলা রাজ্যের কেন্দ্র হচ্ছে কেন্দ্রীয় সরকার, এবং যে রাজ্যগুলো আছে এগুলোর মূলে হচ্ছে কি মুখ্যমন্ত্রী। তো এইরকম একটা সিস্টেম করার কথা ছিল যে স্বায়ত্তশাসিত একটা ইয়া হবে, ঠিক আছে। কিন্তু সেটা না করে তারা কি করলো, পাকিস্তান মুসলিম লীগের কেন্দ্রীয় নেতারা স্বায়ত্তশাসন বিরোধী ও বাংলা বিরোধী নামকরণ কার্যকলাপে লিপ্ত হয়, ঠিক আছে। পাকিস্তানি শাসনের অত্যাচারের মাত্রা বাংলার তীব্র আকার ধারণ করলে বাঙালিরা তখন কি আন্দোলন শুরু করে। তো এরই মধ্যে একটি আন্দোলন হচ্ছে এই ঐতিহাসিক 6 দফা আন্দোলন। বোঝা গেছে? জি ভাইয়া। এখন হচ্ছে যে 6 দফার ধারা। 6 দফাতে আসলে কি কি ছিল, ঠিক আছে। একটা ছিল কি, প্রথম দফাতে ছিল গণতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। দ্বিতীয় দফাতে ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। তৃতীয় দফাতে ছিল মুদ্রা ও অর্থ ব্যবস্থা। এই মুদ্রা ও অর্থ ব্যবস্থার মধ্যে আবার দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা, একটা হচ্ছে কি
আহ একই মুদ্রা ব্যবস্থা। তারপরে চতুর্থ ছিল রাজস্ব কর ও শিল্প শুল্ক বিষয়ক ক্ষমতা। তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য এবং আঞ্চলিক সেনাবাহিনী গঠনের কি ক্ষমতা। এই হচ্ছে 6টা আর কি ধারা। এখন রাষ্ট্র কি প্রথম ধারাটা কি? প্রথম ধারাটা হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। এটা একটু পড়ি। তো পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে কয়েকটা রাজ্য মিলেই, অঙ্গরাজ্য মিলেই কি একটা রাষ্ট্র, ঠিক আছে। এর ভিত্তি হবে লাহোর প্রস্তাব। যেমন লাহোর প্রস্তাবে যে ভিত্তিটা ছিল কয়েকটা মুসলিম অঞ্চল বা অঙ্গরাজ্য মিলেই কি একটা কি হবে, এক একটা রাষ্ট্র হবে। তারপর তারপর বলছে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই উভয় অঞ্চলকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও পশ্চিম পাকিস্তানের প্রদেশসমূহে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে। মানে এখানে বলছে যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই দুইটা অঞ্চল, উভয় অঞ্চলকে কি করতে হবে, আঞ্চলিক যে স্বায়ত্তশাসন, ঠিক আছে, এটা দিতে হবে। মানে আমাদের অঞ্চলে, পূর্ব পাকিস্তানের অঞ্চলে একটা কি সরকার থাকবে, ঠিক আছে, এবং পশ্চিম পাকিস্তানে একটা সরকার থাকবে, কিন্তু কেন্দ্রীয় সরকার থাকবে। কিন্তু এটার মধ্যে যেমন একটু আগে বললাম যে ভারতের যে উদাহরণটা দিলাম, ওদের যেমন কেন্দ্রীয় সরকার আছে, ঠিক আছে, কেন্দ্রীয় সরকার বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ওদের যে ইয়াগুলা আছে অঙ্গরাজ্যগুলা বা প্রদেশগুলা, সেগুলোতে হচ্ছে এক একটা মুখ্যমন্ত্রী আছে। তো এই সিস্টেমে থাকার কথা ছিল, কিন্তু মানে কিন্তু সেটা হয় নাই। এটা পুরোটাই পাকিস্তানি যে শাসক গোষ্ঠীটা সবটাকে কি এক করে রাখছিল। কারণ সরকার হবে সংসদীয় পদ্ধতির, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত আইনসভা হবে সার্বভৌমত্ব। এটা গেল প্রথম, মানে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকার, তো যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দেশ রক্ষা ও পররাষ্ট্রনীতি, ঠিক আছে। শুধু কেন্দ্রীয় সরকারের হাতে কি থাকবে, শুধু দেশ রক্ষা করার দায়িত্ব থাকবে, এবং পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র যে ইয়াগুলো আছে অন্যান্য দেশের সাথে যোগাযোগ থেকে শুরু করে যে নীতিগুলো আছে সেগুলো মেনটেন করবে এই যে কেন্দ্রীয় সরকার। অবশিষ্ট সকল যে বিষয়গুলো আছে এগুলো অঙ্গরাজ্য সমূহের হাতে থাকবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তারপর তৃতীয় নম্বর হচ্ছে কি মুদ্রা ও অর্থ ব্যবস্থা। এই মুদ্রা ও অর্থ ব্যবস্থার মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে কি স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা, আর একটা হচ্ছে কি একই মুদ্রা ব্যবস্থা। তো স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থাটা হচ্ছে দেশের দুই অঞ্চলের জন্য সহজে বিনিময়যোগ্য দুটি মুদ্রা চালু থাকবে, ঠিক আছে। এই ব্যবস্থায় মুদ্রার লেনদেন হিসাব রাখার জন্য দুই অঞ্চলে দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনা ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। এটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলা, এটা কি এগুলো জানেন যে ইউরোপের যে দেশগুলা, এই দেশগুলার সবার কিন্তু মুদ্রা ব্যবস্থা হচ্ছে কি ইউরো, বুঝতে পারছেন, কিন্তু ওদের আলাদা আলাদা ব্যাংক আছে, বুঝতে পারছেন। এই সিস্টেমটা চালু করার কথা বলা হয়েছে এই 6 দফার মধ্যে। তারপর হচ্ছে একই মুদ্রা ব্যবস্থাটা কিরকম, দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে শাসনতন্ত্রে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চল থেকে মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে, এবং এবং একটি ফেডারেল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে। তারপর দেখেন 4 নম্বরে আছে কি রাজস্ব কর এবং শুল্ক বিষয়ক ক্ষমতা। এখানে বলা হয়েছে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যে সকল প্রকার ট্যাক্স, মানে ভ্যাট বা ট্যাক্স, ঠিক আছে, এগুলা খাজনা, কর, ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। মনে করেন কেন্দ্রীয় সরকার তো আছেই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে যদি একটা কেন্দ্রীয় সরকার থাকতো, তাহলে এই যে পূর্ব পাকিস্তানের যে কর, খাজনা থেকে শুরু করে
এগুলা কি করতো, এগুলা আঞ্চলিক যে সরকার থাকতো, এই আঞ্চলিক সরকারের হাতে এগুলো থাকতো যে এরাই এটা তুলবে। ঠিক আছে, আঞ্চলিক সরকারের আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা থাকবে। যে ফেডারেল ব্যাংকের কথা বলা হয়েছিল যে গঠিত হবে, সেই ব্যাংকে থাকবে। ঠিক আছে, শাসনতন্ত্রে এ ব্যাপারে রিজার্ভ ব্যাংক সমূহের বিধান থাকবে। এটা গেল কি রাজস্ব শুল্ক বিষয়ক কি ক্ষমতা। এখন হচ্ছে বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য। পঞ্চম যে দফাটা ছিল বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য। এখানে বলছে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এখন যে বৈদেশিক মুদ্রা বলতে আমরা যেটাকে রেমিটেন্স বলি, বুঝতে পারছেন? যে অথবা আমরা যে জি ভাইয়া। হ্যাঁ সরি, আবার কোনো কিছু যে রপ্তানি করার পর যে মুদ্রাটা আয় হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে আসলে বৈদেশিক মুদ্রা। তো এই যে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এবং যে এগুলো যে নিয়ন্ত্রণ করবে, ধরেন যে পূর্ব পাকিস্তান থেকে যদি আহ অন্য কোনো দেশে কোনো কিছু যদি রপ্তানি করা হতো, সেই সেই যে অর্থটা আসতো সেটা যাতে পূর্ব পাকিস্তানের মধ্যেই থাকে। ঠিক আছে, এরকম একটা সিস্টেম থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে যুক্তরাষ্ট্র সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা চাহিদা মেটাবে। এবং এই যে আঞ্চলিক যে সরকার আছে, এটা যুক্তিযুক্ত হারে যে বৈদেশিক মুদ্রাগুলো থাকবে, সেটা কি করবে, যুক্তিযুক্ত হারে কেন্দ্রীয় সরকারের কাছে এটা প্রেরণ করবে। তারপর হচ্ছে ষষ্ঠ দফাটা হচ্ছে কি আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। তো আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর নিজস্ব কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। এই দফাটার মধ্যে এটা আছে কি আঞ্চলিক সংহতি ও নিরাপত্তা। কারণ এখন দুই অঞ্চল তো দুই দিকে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম। এখন কেন্দ্রীয় সরকার যদি পুরোটা যদি পাকিস্তান পশ্চিম পাকিস্তানে হয়, পূর্ব পাকিস্তানের তো একটা নিরাপত্তা নিরাপত্তার ঝুঁকিতে থাকবে নাকি। এখন ধরেন তো তখন ভারত ছিল, ভারত তো অথবা আশেপাশের যে দেশগুলো ছিল ওগুলো দখল করতে চাইবে। এখন এই যে নিরাপত্তাহীনতায় ভোগা, এটার জন্য কি আঞ্চলিক যে সরকার সেটা কি করবে, এটা নিরাপত্তা রক্ষার ব্যবস্থা কার্যকরী প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো নিজস্ব কর্তৃত্বাধীন, নিজের কর্তৃত্বে একটা করে সেনা আধা সামরিক বাহিনী গঠন করবে। ঠিক আছে, এবং 1966 সালে 21 এপ্রিল আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় 6 দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি। এগুলো ছিল মূলত কি 6 দফা, 6টা যে দফা এগুলো। তো এই দফাগুলোর মধ্যে কি পূর্ব পাকিস্তানের মানুষের যে অধিকার থেকে শুরু করে অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা সবকিছুই কি এই 6 দফার মধ্যেই ছিল। বুঝতে পারছেন? এখন জি ভাইয়া। বলছে কি 1966 সালে 6 দফা ছিল মূলত পূর্ব পাকিস্তানবাসী বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি। ঠিক আছে, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে একটি সত্তা হিসেবে বাঁচার দাবি। তারপর তাই অনেকে এটাকে কি কি বাংলাদেশের ম্যাগনা কার্টা বলে অভিহিত করেন। তো এই যে কর্মসূচির কর্মসূচি নিয়ে সামনে নিয়ে বাঙালি জাতি যে অধিকার আন্দোলন শুরু করে, তাই পরবর্তীতে এটা স্বাধীনতা আন্দোলনের রূপ নিয়েছিল। ঠিক আছে, এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটা বাংলাদেশ নামক একটা দেশের কি হয় অভ্যুদয় ঘটায়। এটাই মূলত হচ্ছে কি 6 দফা এবং এর ধারা। ঠিক আছে, জি ভাইয়া। এখন এখন যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যায়।
তো আগরতলা ষড়যন্ত্র মামলার কি কারণ ও ফলাফলটা হচ্ছে দেখি। ভূমিকা দেবে তারপর আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ। এক নম্বরে হচ্ছে সংবাদপত্র ও মৌলিক অধিকার হরণ। ঠিক আছে, তৎকালীন পাকিস্তানের কি রাষ্ট্রপতি ছিলেন আইয়ুব খান। তো এই আইয়ুব খান সরকার সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ঠিক আছে, জনগণের মতামত প্রকাশের পথ বন্ধ করে দেন একেবারে। তারপর মৌলিক অধিকার হরণ করেন, এবং যার ফলে তীব্র কি গণ অসন্তোষ সৃষ্টি হয় পুরো পাকিস্তানের মানুষের মধ্যে, যা দমনের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়। তারপর হচ্ছে কি ৬ দফা কর্মসূচি। এই যে ৬ দফা কর্মসূচিটা তো হয়েছিল ১৯০০ কত সালে, ৬৬ সালে নাকি? হ্যাঁ, আর আগরতলা ষড়যন্ত্র মামলাটা হয় ১৯০০ কত সালে? ১৯৫৮ সালে। না ৫৮ না, ৬৮। ১৯৬৮। ও সরি সরি। তো এই আগরতলা ষড়যন্ত্র মামলার আরেকটা কারণ হচ্ছে কি ৬ দফা কর্মসূচি। তো ৬ দফা কর্মসূচি মুক্তির সনদ, এটা তো আগে বলা হয়েছিল। বাঙালি বেঁচে থাকার দাবি ছিল ৬ দফা। এই ৬ দফা দাবির ফলে যে গণ আন্দোলন শুরু হয়, ঠিক আছে, তা দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়। তো পাকিস্তান সরকার ৬ দফাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং কি পাকিস্তান ভাঙ্গনের দাবি বলে অভিহিত করেছেন। তারপর কি ৬ দফা দাবি পাকিস্তান সরকার কর্তৃক উপেক্ষিত হলে পূর্ব বাংলার জনগণ তীব্র আরো আন্দোলন শুরু করেন। এই আন্দোলনকে কি দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। তারপর ৩ নম্বর হচ্ছে কি জাতীয়তাবাদী আন্দোলন নির্মূল করা। তো জাতীয়তাবাদী আন্দোলন নির্মূল করে কি পাকিস্তানের বৈষম্যমূলক নীতির ফলে, ঠিক আছে, পুরো বাংলার জাতীয়তাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করে। তো যা আইয়ুব সরকারকে ভাবিয়ে তোলে। এই জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য কি আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় বা দায়ের করা হয়। এক মিনিট। দুঃখিত। তারপর হচ্ছে কি ৪ নম্বরে কি আছে, শেখ মুজিবকে রাজনীতি থেকে নির্বাসিত করা। এই ৬ দফা আন্দোলন সরি আগরতলা ষড়যন্ত্র মামলার আরেকটা কারণ হচ্ছে কি শেখ মুজিবুর রহমানকে যেভাবেই হোক রাজনীতি থেকে নির্বাসিত করতে হবে। ঠিক আছে, কারণ তিনি যে ৬ দফা যে দাবিটা দিয়েছেন, এই দাবিতে বাংলাদেশের মানুষের কি অধিকার থেকে শুরু করে সকল রাজনৈতিক অর্থনৈতিক, যেটা একটু আগে বললাম, এই বিষয়গুলো ছিল। ফলে কি আগর কি তাকে নির্বাসিত করতে হবে রাজনীতি থেকে। এটাই ছিল তাদের মূল লক্ষ্য। শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের নেতা। শেখ মুজিব সকল আন্দোলনের নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী আন্দোলন সুদৃঢ় করেছেন। ঠিক আছে, যা পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের জন্য অস্বস্তিকর ছিল, যা আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম কারণ। তারপর হচ্ছে শোষণ শোষণ অব্যাহত রাখা। আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে মূলত কি করা হয়, এই সময় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়, ঠিক আছে, শেখ মুজিবকে দমন করতে না পারলে কি হবে, তাদের অর্থনৈতিক শোষণ, সামাজিক ও রাজনৈতিক সুযোগ সুবিধা সবকিছু কি বন্ধ হয়ে যাবে। এমত অবস্থায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে শেখ মুজিবুর রহমানকে কি দমন করে তারা কি করেন, শোষণ অব্যাহত রাখতে চেয়েছিলেন। বুঝা গেছে?
তারপর হচ্ছে গণ আন্দোলনকে নস্যাৎ করা। গণ যে আন্দোলনগুলা হচ্ছে, যেমন 6 দফা ভিত্তিক আন্দোলনের যখন সর্বস্তরে প্রসার লাভ করেছিল এই 6 দফা আন্দোলনটা, তখনই সরকার রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে, ঠিক আছে, আহ রবীন্দ্রসঙ্গীত, তারপর পহেলা বৈশাখ, যেগুলো বাঙালি জাতির সংস্কৃতিতে ছিল, এবং আরবি হরফে বাংলা চালুর সিদ্ধান্ত ঘোষণা করে। এর এর পরিপ্রেক্ষিতে আন্দোলনের গতি বহুগুণে বেড়ে যায়। এর ফলে পূর্ব পাকিস্তান 6 দফা আন্দোলন এক গণ আন্দোলনে কি হয়, পরিণত হয়। সরকার এই গণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য বা এই দাবিকে নস্যাৎ করার জন্য কি বিভিন্ন হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর এই ধারাবাহিকতায় আগরতলা ষড়যন্ত্র মামলার কি হয়, উত্থাপন হয়। তারপর হচ্ছে আহ আগরতলা গণ আন্দোলনকে নস্যাৎ করা। ও, এটা হচ্ছে, দেখি, গণ আন্দোলনকে নস্যাৎ করা এটা। তারপর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার ফলাফল দেখি এখন কি বলছে। 1 নম্বর হচ্ছে শেখ মুজিবের জনপ্রিয়তা বৃদ্ধি। ঠিক আছে, এই যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা যে করলো, এর মাধ্যমে কি শেখ মুজিবুর জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে। তারপর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে 1969 সালে, যে গণ অভ্যুত্থান সেটা সংগঠিত হয়েছে। তারপর মামলা প্রত্যাহার ও শেখ মুজিবকে মুক্তিদান। এর মধ্যে কি আহ মামলা করছে ঠিকই, পরবর্তী সময় আবার ঠিকই শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়েছিল। আইয়ুব খান সরকারের পতন। তারপর হচ্ছে আইয়ুব খানের পতন। আইয়ুব খান সরকারের তো পতন হয়েছেই, প্রেসিডেন্ট আইয়ুব খানের সাথে সাথে সেও রাজনীতি থেকে কি একবারে নির্বাসিত হয়েছে। তারপর 1970 সালের নির্বাচনে যে আওয়ামী লীগের যে বিপুল পরিমাণে জয়, সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলারই একটা কারণ, মানে ফলাফল। তারপর হচ্ছে উপসংহার। তো এইগুলা জাস্ট একটু আলোচনা করি যে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা বৃদ্ধি। শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা কি, আগরতলা ষড়যন্ত্র মামলার ফলে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা বিপুল ভাবে বৃদ্ধি পায়। এই মামলার শুরুর দিকে শেখ মুজিব অভিযুক্ত করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আইয়ুব সরকার ষড়যন্ত্র করে শেখ মুজিবকে সরাসরি এই মামলায় অভিযুক্ত করে এবং তাকে 1 নম্বর আসামি করা হয় এই মামলাতে। তারপর কি হয়, শেষ মামলায় শেখ মুজিবকে অন্তর্ভুক্ত করে বাংলার জনগণ ক্ষোভে ফেটে পড়েন এবং শেখ মুজিব অসংবিধানিত কি অসংবাদিত নেতায় কি পরিণত হয়। এর মামলার ফলে শেখ মুজিবুর রহমানের কি বঙ্গবন্ধু, যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছিলেন বলেন তো, এটা কি জানেন? যদিও বর্তমানে সেটার প্রয়োজন নাই। তোফায়েল আহমেদ। হ্যাঁ, তোফায়েল আহমেদ। আসলে এই কি আগরতলা ষড়যন্ত্র মামলার পরপরই তাকে এই উপাধিটা দেওয়া হয়। তারপর হচ্ছে কি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তো 1969 সালে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয় তা ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যক্ষ ফলাফল। ঠিক আছে, 1968 সালে উদ্দেশ্য প্রণোদিত হয় সরকার যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে, তখন থেকে সরকার বিরোধী আন্দোলন কি দ্রুত বিকাশ লাভ করে। ঠিক আছে, এই মামলার ফলে সকল শ্রেণী পেশার জনগণ ঐক্যবদ্ধ হয় এবং কি হয়, জনগণের এই সুদৃঢ় ঐক্যবদ্ধতা ব্যাপক গণ আন্দোলনের জন্ম দেয় এবং এরই ভিত্তিতে 1969 সালে কি হয়, গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। আচ্ছা, এই পয়েন্ট গুলো শেষ করি, তারপর একটু জাস্ট আলোচনা করব যে আসলে আগরতলা ষড়যন্ত্র মামলাটা কেন করা হয়েছিল। ঠিক আছে, এটা একটু জাস্ট ধারণাটা রাখবো আর কি। তারপর হচ্ছে কি আহ আইয়ুব খান সরকারের পতন, একটা টপিক আছে। তো আগরতলা ষড়যন্ত্র মামলার পরে আমি একটা টপিক মনে হয় যে বাদ দিছি। ঠিক আছে,
তো ইয়ে করেন। তো আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলার ফলে কি হয়েছিল, গোটা দেশব্যাপী যখন দেশব্যাপী যে স্বাধীনতাকামী ও আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়, ঠিক আছে, এই আন্দোলনের কাছে কি হয়, আইয়ুব খান সরকার মাথা নত করতে বাধ্য হয়। ব্যাপক গণ আন্দোলনের চাপে সরকার নিরুপায় হয়ে আগরতলা মামলা প্রত্যাহার করে তো বাধ্য হয়, ঠিক আছে। তারপর তারপরেও শেষ রক্ষা হয়নি। বস্তুত আহ, কি আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, তাতে পাকিস্তানের সেই সামরিক শাসক আইয়ুব খান এবং তার দোসর মোনায়েম খানের পতন ঘটে। তারপর হচ্ছে আইয়ুব খানের পতন। তো আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে যে গণ আন্দোলন শুরু হয়, তার পরিসমাপ্তি ঘটে আইয়ুব খানের পতনের মাধ্যমে। মানে তিনি একবারেই রাজনীতি থেকে একবারে নির্বাসিত আর কি। 1969 সালের 25শে মার্চ জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা অর্পণ করে আইয়ুব খান রাজনীতি থেকে বিদায় নেন। তার মানে কত 1969 সালেই ইয়াহিয়া খানের শুরু হয় আর কি। তারপর 1970-এর নির্বাচন। আগরতলা ষড়যন্ত্র মামলার পর 1970 সালে কি হয়, আহ মামলার প্রতিবাদে যে গণ আন্দোলন শুরু হয়, তার বহিঃপ্রকাশ ঘটে 70-এর নির্বাচনে। যেটা একটু আগে বললাম যে 300 আহ 368, হ্যাঁ 68 না 65 এরকম হবে, সঠিকটা খেয়াল নাই। এর এতগুলো আসন ছিল, এই আসনগুলোর মধ্যে 360টায় আওয়ামী লীগ পায় তৎকালীন আর কি। সরি এখানেই তো আছে, সরি একটা ভুল হয়েছে, ঠিক আছে। 300টি আসনের মধ্যে দেখলাম। আচ্ছা দেখেন, একটু শুধু পড়ি যে আগরতলা ষড়যন্ত্র মামলার যে বলে যে কারণটা, মানে কেন করছিল এই মামলাটা, ঠিক আছে, সেটা একটু জাস্ট পড়ি। তো 1966 সালের সদবা ভিত্তিক স্বায়ত্তশাসনের দাবিতে যে দাবি যখন ব্যাপক হারে হয়, ঠিক আছে, তখন আইয়ুব খান কি করে, আহ ব্যাপকভাবে কি আইয়ুব বিরোধী আন্দোলনের একটা রূপ লাভ করে। তখন প্রেসিডেন্ট আইয়ুব খান আন্দোলনকে স্থগিত করার জন্য একটা মামলা করে বা ষড়যন্ত্র করে, ঠিক আছে। তো 1968 সালের 6 জানুয়ারি দুইজন সিএসপি অফিসার সহ, প্রথমে দুইজন সিএসপি অফিসার সহ 28 জনের বিরুদ্ধে একটা মামলা করা হয়, ঠিক আছে। তো মামলাটার মিথ্যা মামলা আর কি দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা 1967 সালে ডিসেম্বর মাসে ভারতের আগরতলা যে আছে, ঠিক আছে, আগরতলা এক ষড়যন্ত্রে কি হয় লিপ্ত হন। তো ভারতীয়দের সহযোগিতায় তারা কি করেছিল, পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান হতে বিচ্ছিন্ন করার লক্ষ্যে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছিল। এরকম একটা তারা মানে সাজায় আর কি, মামলা সাজায়। তো অভ্যুত্থান সফল করার জন্য তারা, পাকিস্তানি সরকার বলে যে অভ্যুত্থান সফল করার জন্য তারা ভারতীয়দের নিকট হতে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে বলে অভিহিত করে পাকিস্তান সরকার। তারপর কয়েকদিনের মধ্যে একটি প্রেস নোটে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। এই যে 28 জনকে যে করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যা ষড়যন্ত্র দিয়ে,
তারা তখন একটা প্রেস নোটে বলা হয় যে তারা এই অপরাধটা স্বীকার করেছে, যে যে অপরাধের কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো 6 জানুয়ারি আসামিদের গ্রেপ্তারের বিরুদ্ধে কি পূর্ব পাকিস্তানের জনগণ বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করে এবং 1968 সালে 18 জানুয়ারি ষড়যন্ত্র পরিকল্পনা ও পরিচালনা অভিযোগ এনে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে পূর্বের 28 জন সহ 35 জনকে এই মামলার আসামি করা হয়। তার মানে কি এই যে মামলাটা করা হয়েছিল, ঠিক আছে, এটাকে এটার কি ষড়যন্ত্র এবং পরিকল্পনা এবং পরিচালনা শেখ মুজিবুর রহমান করে বলে এই একটা আনে তারা কি একটা কথা উত্থাপন করে, যেটা শেখ মুজিবুর রহমান করতেছে। এই যে তারা অভিযোগটা করতেছে যে ভারতীয় অর্থ এবং অস্ত্র শস্ত্র জোগাড় যে করতেছে, এটা শেখ মুজিবুর রহমান পরিচালনা করতেছে। এটার কারণেই তারা শেখ মুজিবুর রহমান 1968 সালের কি 18 জানুয়ারি পরিকল্পনা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। তো এটাই হচ্ছে আসলে মূলত আগরতলা ষড়যন্ত্র মামলা। তো এই মামলাটির নাম ছিল কি বঙ্গবন্ধু বনাম রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য 35 জন ছাড়াও 11 জনকে আসামি করা হয়, কিন্তু তার রাজসাক্ষী হতে চাইলে সরকার তাদের মুক্তি দেয়। ঠিক আছে, এই যে 35 জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে আরো 11 জনকে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, এই আর বাকি 11 জন এগুলো রাজসাক্ষী হতে চেয়েছিল। রাজসাক্ষী হওয়ার কারণে তারা কি হয়, তাদেরকে মুক্তি দেওয়া হয়। উপযুক্ত আসামিদের প্রথমে দেশ রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে 18 জানুয়ারি দেশ রক্ষা আইন হতে মুক্তি দিয়ে আর্মি, নেভি অ্যান্ড এয়ার ফোর্স অ্যাক্ট পুনরায় গ্রেপ্তার করে কেন্দ্রীয় জেল হতে কুর্মিটোলা সেনানিবাসে স্থানান্তর করা হয়। বোঝা গেছে তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলার যে কারণটা বা মামলাটা কি। জি ভাইয়া। তো এই অধ্যায় থেকে এগুলা এই যে 3টা প্রশ্ন, ঠিক আছে, আর এই যে আপনারা পড়ে নিতে পারেন যে আগরতলা ষড়যন্ত্র মামলা কি। এটা হচ্ছে আপনাদের ব্যতিক্রম বইয়ের হচ্ছে 149 পেজে আছে। জাস্ট আমরা শুধু একটু শর্ট ব্রিফ যে ইয়াগুলো আছে, কোশ্চেন গুলো আছে, এগুলো একটু জাস্ট বলবো যে আর উত্তর দেন যে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল বলেন তো? 35 জন। এগুলো অনেক সহজ আছে, যে কি কোন দাবিকে বাংলার মেঘনা কার্টা বলা হয়, তারপর বাঙালির মুক্তি সনদ বলা হয় কাকে। ঠিক আছে, এখানে জাস্ট 4 থেকে 5টা প্রশ্ন আছে। আপনারা কি গতকালকের হোমওয়ার্ক করছেন? জি ভাইয়া। তাহলে 2-একটা প্রশ্ন করি। তো যুক্ত ফ্রন্টের যে 4টা যে দল, এই দলগুলো কি কি বলেন তো? কৃষক শ্রমিক পার্টি, তারপরে হলো আওয়ামী মুসলিম লীগ, নেজামি ইসলামী, আর হলো বামপন্থী দল। বামপন্থী না গণতান্ত্রিক? না, গণতন্ত্রী দল। হ্যাঁ। তারপর একটা হচ্ছে 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা। যা, এটা পড়ার দরকার নাই, এটা বর্তমানে আসবে না। তারপর হচ্ছে আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে। আওয়ামী মুসলিম লীগ 1949 সালের 23শে জুন। 1949 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
শামসুল হক। এটা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আওয়ামী মুসলিম লীগের প্রথম ও সভাপতি। সেক্রেটারি জেনারেল হচ্ছে শামসুল হক। তারপর পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান কত সালে করা হয় বলেন তো? এটা জানি না। এটা হচ্ছে 1956 সালে। তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? অধ্যাপক আবুল কাশেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেম। কোন ডিপার্টমেন্টে ছিলেন বলেন? পদার্থবিজ্ঞান। তারপরে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1948 সালের 2রা মার্চ। না, এটা হচ্ছে 1 অক্টোবর 1947 সাল। হ্যাঁ, বুঝলাম না। এটা হচ্ছে 1 অক্টোবর 1947 সাল। রাষ্ট্রভাষা বাংলা, সরি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1 অক্টোবর 1947 সাল। আপনার কি হোমওয়ার্ক গুলা মেইন গ্রুপে না ভাইয়া? মেইন গ্রুপে কি দিছেন? জি ভাইয়া, ওকে। ব্রিফ কোশ্চেন গুলা লিখি নাই। আচ্ছা, ব্রিফ গুলো লেখার দরকার নেই। আপনাদের আজকে যে 3টা প্রশ্ন আলোচনা করা হলো, এগুলো সুন্দর করে পোস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম।